আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা নিউটনের বলবিদ্যা গুচ্ছে এবং ইবিতে আসা যে সকল ইম্পর্টেন্ট টাইপ আসছিল সেগুলো প্রশ্ন সলভ করব এবং গুচ্ছের বিগত 5 বছরের সবগুলো প্রশ্ন আমরা এখানে সলভ করব। তো দেখো এখানে আমরা কিন্তু টপিক অ্যানালাইসিস বা টপিক পোস্টমর্টেম দিয়ে রাখছি। তো এখানে বিগত 5 বছরে তোমাদের গুচ্ছে কেমন টাইপের প্রশ্ন আসছিল তার একটা সামারি তুমি এখানে পাবা। তো চলো দেখি প্রথমেই আমাদের দেখো প্রথম যে টপিকটা সেটা কেন্দ্রমুখী ত্বরণ থেকে ব্যাসার্ধ। এটা তোমার কিন্তু 24-25 এই টাইপ থেকে তোমাদের প্রশ্ন ছিল। 24-25 এই টাইপ থেকে প্রশ্ন ছিল কেন্দ্রমুখী ত্বরণ। ঠিক আছে, এরপর দেখো ঘড়ির কাঁটার যে কৌণিক বেগ রৈখিক বেগ টাইপের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আমাদের 23-24 এবং 21-22 সেশনে কিন্তু প্রশ্ন আসছে। কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে যে সম্পর্কগুলো সেখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। লব্ধি ত্বরণ নির্ণয় সংক্রান্ত যে প্রশ্নগুলো ওই যে আমাদের প্রযুক্ত বল এবং বাধাদানকারী বল দেওয়া থাকলে সেখান থেকে ত্বরণ কতটুকু হবে এই রিলেটেড প্রশ্নগুলো তোমার কিন্তু 23-24 এবং 21-22 আসছে। এবার দেখো ব্যাংকিং কোণ থেকে তোমাদের 23-24 প্রশ্ন আসছিল এবং টান বল নির্ণয় সংক্রান্ত প্রশ্ন থেকে তোমাদের 22-23 প্রশ্ন ছিল। বলের ঘাত থেকে তোমার দেখো দুইবার প্রশ্ন আসছে 21-22 এবং 20-21, অর্থাৎ এই টপিকটা থেকে বলের ঘাতের টপিক থেকে তোমার কিন্তু প্রশ্ন ছিল 2 বছর। প্রযুক্ত বল এই টাইপ থেকেও দেখো 2 বছর প্রশ্ন ছিল 22-23 এবং 20-21 এবং টর্ক থেকে তোমাদের 21-22 প্রশ্ন ছিল। টোটাল এই 8টা টপিক থেকে আমাদের নিউটনের বলবিদ্যা এই 8টা টপিক থেকে আমাদের গুচ্ছতে বিগত 5 বছরের প্রশ্ন আসছে। তো আমরা প্রত্যেকটা টপিক সুন্দর করে দেখব, প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে আমরা বেসিক থেকে একদম কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলবো। ঠিক আছে, পাশাপাশি আমরা ইসলামিক ইউনিভার্সিটির আসা প্রশ্নগুলো সলভ করব। চলো দেখি, এবং এই স্লাইডটা থেকে ইনশাআল্লাহ তোমরা গুচ্ছতে অবশ্যই 1 থেকে 2 মার্ক কমন পাবাই। আচ্ছা, তো চলো আমাদের যে প্রথম প্রশ্নটা দেখো 24-25 আসা একটা প্রশ্ন। তোমাকে কি বলছে, তোমাকে দেওয়া আছে দেখো বৃত্তাকার পথে 72 কিলোমিটার/আওয়ার। দেখো যখন তোমাকে বেগ দেওয়া থাকবে তুমি একটা মাস্ট মাথায় রাখবা যে কি এককে দেওয়া আছে, কিলোমিটার/আওয়ারে দেওয়া আছে। তো এটাকে তোমাকে অবশ্যই মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো বেগ সমবেগে চলমান কোন গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ কত দেওয়া আছে 1 মিটার/সেকেন্ড। কেন্দ্রমুখী ত্বরণ আমরা এসি দ্বারা যদি প্রকাশ করি এটা তোমাকে দেওয়া আছে 1 মিটার/সেকেন্ড। তাহলে তোমাকে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? আচ্ছা, কেন্দ্রমুখী ত্বরণ কার হয়? একটা বৃত্তাকার পথেরই তো কেন্দ্রমুখী ত্বরণ হয়, তাই না? তো এখানে কেন্দ্রমুখীর যে ত্বরণ, এই কেন্দ্রমুখী ত্বরণের সূত্রটা আমাদের জানতে হবে। তো কেন্দ্রমুখী ত্বরণ আমরা কি এসি দ্বারা প্রকাশ করলাম। তো এসি সমান আমরা কি জানি, ভি স্কয়ার ডিভাইড বাই হচ্ছে আর। তো তোমাকে যদি কৌণিক বেগ দিয়ে প্রকাশ করতে বলে সেই ক্ষেত্রে আমরা জানি হচ্ছে ওমেগা স্কয়ার ইনটু আর। তো আমাদের যেহেতু রৈখিক বেগটা দেওয়া আছে 72 কিলোমিটার/আওয়ার ভি দেওয়া আছে, তো আমরা এসি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর এই সূত্রটা অ্যাপ্লাই করব। কিন্তু প্রবলেমটা হচ্ছে দেখো আমাদের এখানে কিলোমিটার/আওয়ারে দেওয়া আছে, তো এটাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাই না? তো এটা খুবই সহজ, তুমি জাস্ট দেখো ভি, এটাকে দেখো কি দেওয়া আছে কিলোমিটার 72 না, তো এটাকে জাস্ট 3.6 দিয়ে তুমি ভাগ করে দেবে। কি করবা, 3.6 দিয়ে ভাগ করলেই তোমার কিলোমিটার/আওয়ার থেকে কি হয়ে যাবে বলতো, কনভার্ট হয়ে মিটার/সেকেন্ডে হয়ে যাবে। তো দেখো তুমি হয়তো 3.6 দিয়ে গুণ করতে ভয় পাচ্ছ, তাই না? বাট আমি যদি তোমাকে একটা সহজ করে দিই, দেখো 72 নিলাম, নিচে দেখো 36 নিলাম, এবার তুমি কিন্তু ভাগ করতে পারো, তাই না? কিন্তু 36 তুমি নিছো, নিচে কত ছিল 3.6 না, তো 3.6 কে 10 দিয়ে গুণ করলে তুমি 36 পাবা। তাহলে এটাকে 10 দিয়ে গুণ করছি, তাহলে উপরে আমার কি 10 দিয়ে গুণ করতে হবে। এবার দেখো 36 কে 72 দিয়ে ভাগ করো, 2 হয় না? তাহলে 2 আর 10 গুণ করলে কত থাকে, 20 না? তাহলে যে 20 এই যে মিটার/সেকেন্ড। তো এইভাবে তোমরা খুব সহজেই ভিটা বের করে নিবা। আচ্ছা, তো এরপরে দেখো আমাদের এসি সমান সমান কত, ভি স্কয়ার বাই আর। দেখো এসি এটা সমান সমান কত, ভি স্কয়ার বাই আর। তোমাকে বৃত্তাকার পথের ব্যাসার্ধটা বের করতে বলছে। তাহলে দেখো এখান থেকে আমরা আর এর মানটা কিভাবে বের করব, আর এর মানটা ভি স্কয়ার ডিভাইড বাই হচ্ছে এসি। তো ভ্যালুগুলো বসাও ভাই, ভি স্কয়ার মানে কি তুমি 20 ইনটু 20 লিখতে পারো, ডিভাইড বাই এসি এর মানটা কত 1, তার মানে দেখো আমাদের কত 400 মিটার। ঠিক আছে, অ্যানসারটা কত আসছে 400 মিটার। তো এটাই কিন্তু আমাদের উত্তর, যেটা দেওয়া আছে এই নম্বরে। তো এইভাবে খুব সহজে আমরা কিন্তু কেন্দ্রমুখী ত্বরণ থেকে ভ্যালুগুলো বের করব। এবং কেন্দ্রমুখী ত্বরণ থেকে বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ বা বেগ এই দুইটা থেকে প্রশ্ন বেশি আসে। ঠিক আছে, তোমাকে ডিরেক্ট কেন্দ্রমুখী ত্বরণ বের করতে দিবে না, তোমাকে ভি অথবা আর এর মানটা বের করতে দিবে। আবার অনেক সময় তোমাকে কেন্দ্রমুখী বল জানতে দেয়। দেখো কেন্দ্রমুখী বল কত হবে, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী কেন্দ্রমুখী বল। তো কেন্দ্রমুখী বলটা কি হবে, এফসি। বল মানে কি বলতো, ভর গুণন ত্বরণ, না ত্বরণ কত, এসি এর মানটা কত, ভি স্কয়ার বার না, এই যে ভি স্কয়ার ডিভাইড বাই আর। তার মানে এটা লিখতে পারো এম ভি স্কয়ার ডিভাইড বাই আর, অথবা এই ভি স্কয়ার বারকে লেখা যায় কি ওমেগা স্কয়ার আর। তো তুমি এখানে লিখতে পারো এম ওমেগা স্কয়ার আর। তো এখান থেকে কিন্তু তোমাকে প্রশ্ন দিয়ে দেয় যে কেন্দ্রমুখী বলের যে সূত্র কোনটা, যে এম ওমেগা স্কয়ার ইনটু আর, এটা মাথায় রাখবা। তো এইটাই আমাদের মূলত কেন্দ্রমুখী ত্বরণ থেকে তোমাকে ঘুরে বেসে প্রশ্ন দিতে পারে। হ্যাঁ, হয়তো বি বের করতে দিবে অথবা তোমাকে পথের ব্যাসার্ধ বের করতে দিবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই। তো দেখো এখানে আমাদের একটা সুন্দর একটা প্রশ্ন। তো এখানে কি বলছে, একটি দেওয়াল ঘড়ির মিনিটের কাঁটা, কাঁটাটা ইম্পর্টেন্ট, কোন কাঁটা বলছে, মিনিটের কাঁটা। আচ্ছা, মিনিটের কাঁটার দৈর্ঘ্য দেওয়া আছে তোমাকে 18 সেন্টিমিটার। তাহলে কৌণিক বেগ কত, কৌণিক বেগ। ঠিক আছে, তো কৌণিক বেগ যখন বের করতে বলবে তখন আমাদের দৈর্ঘ্যটা ইম্পর্টেন্ট না, বাট যখন রৈখিক বেগ বের করতে বলবে তখন আমাদের দৈর্ঘ্যটা কাজে লাগবে। কিভাবে ভাই, দেখো ওমেগা এইটা সমান আমরা কি জানি, এটা সমান আমরা জানি হচ্ছে 2 পাই বাই টি। এবার 2 পাই কেন নিলাম, কারণ বৃত্তাকার পথ, 2 পাই কেন নিতে হয়, এটা হচ্ছে বৃত্তাকার পথ। একবার যদি সম্পূর্ণ করে দেখো, এই যে আমাদের একটা ঘড়ি, এই যে দেয়াল ঘড়ি, এটা হচ্ছে মিনিটের কাঁটা সাপোজ। হ্যাঁ,
এটা মিনিটের কাঁটা। তো মিনিটের কাঁটা একবার যদি সম্পূর্ণ ঘুরে তাহলে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? কেন্দ্রে দেখো উৎপন্ন কোণের মান কত? 2 পাই না? তো এই যে এটাই হচ্ছে টোটাল এক পাক ঘুরলে যতটুকু কোণ তৈরি করে সেটাই হচ্ছে আমাদের 2 পাই। আর টিটা হচ্ছে পর্যায়কাল। পর্যায়কালটা কত হবে বলতো? টি হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল কত হবে? যদি এক পাক ঘুরতে কতটুকু সময় তার লাগে। দেখো মিনিটের কাঁটা, দেখো এখান থেকে যাত্রা শুরু করে যখন আবার এখানে চলে আসবে তখন কি সে 60 মিনিট সময় নেবে না? 60 মিনিটে সে একবার ঘুরে। তাহলে দেখো এখানে 60 মিনিট, কিন্তু আমার কি পর্যায়কালটা সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? 60 মিনিটকে 60 দিয়ে গুণ করলে কি সেকেন্ডে পাবো। তাহলে দেখো 60 গুণন হচ্ছে 60 এত সেকেন্ড। তো এটা কিন্তু আমাদের পর্যায়কাল। তো এখানে জাস্ট ভ্যালুগুলো বসাই দিতে হবে। দেখো ওমেগার মানটা আমি লিখবো 2 পাই বাই টি। তাহলে এখানে 2 পাই এর মানটা কত? 3.14। ঠিক আছে, ডিভাইড বাই দেখো টি এর মানটা কত পাইছি? এখানে 60 গুণন 60। ঠিক আছে, 60 গুণন 60। তো আমরা একটু এদিকে সাইডে নিয়ে আসি। এটা এরকমই থাক। দেখো তাহলে এখানে আমরা কি করতে পারি? দেখো এখন আমরা ক্যালকুলেশনটা কিন্তু খুব সহজেই করতে পারি। দেখো এই 2 আছে না? এই 2 দেখতে পাচ্ছ? তো এই 2 দিয়ে তুমি এটাকে কাটতে পারো, এই 2 দিয়ে এটা কাটো, অথবা তুমি দেখো আমি 2 গুণন এটাকে আমরা 6 ধরবো, পরে কি ধরবো? পরে 6 ধরবো। ঠিক আছে, 6.2 হয়, তাহলে 6.2 নিলাম। ঠিক আছে, 28 হয় অ্যাকচুয়ালি। তো এখানে দেখো আমরা 60 নিলাম, এখানে দেখো 60। ঠিক আছে, তো এটা দিয়ে কাটো, তো আমরা 10 এর কাছাকাছি, 10 এর থেকে একটু কম মান পাবো, বাট আমরা এটা 10 ধরে নিলাম, এটাকে দিলাম 10 ধরে নিলাম। তাহলে উপরে কত থাকলো? 1 থাকলো, এবং কিছু 10 আর 60, তার মানে আমি 6 গুণন 10 টু দি পাওয়ার 2 এটা লিখতে পারি। ঠিক আছে, 10 টু দি পাওয়ার 2 এটা লিখতে পারি। কিন্তু এখন কথা হলো ভাই 1 কে তো আমি 6 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে আমি কি 10 নিলাম, উপরে কি নিলাম? 10 নিলাম। তো উপরে যে 10 নেই আর নিচে, তাহলে কি হবে বলো তো? আবার 10 দিয়ে গুণ করতে হবে না? তাহলে এখানে কি 10 কিউব চলে আসলো, 10 কিউব চলে আসলো। এবার দেখো 10 কে তুমি যদি 6 দিয়ে ভাগ করো, 6 10 এর মধ্যে কয়বার যাবে? একবার যাবে। তারপর 4 আসলো, তারপর 40 কে, ঠিক আছে, দেখো আমি তুমি যদি ভাগ করো এভাবে, দেখো 6 10, তাহলে দেখো এখানে কয়বার যায়? একবার যায় না? তারপর দেখো এখানে 4 আসে, তাহলে দশমিক এখানে 40 হলো। কয়বার যায় দেখো তো? 6 6 36, 6.7 এরকম সামথিং মান আসবে। কিন্তু দেখো এই যে ভ্যালুটা কি একটু কম ছিল না? একটু মানটা বেশি আসতো না? তাহলে 1.6 এর থেকে একটু মানটা বড় আসবে কেন? কারণ এই মানটা কি, যে 6.28 এর জায়গায় 6 ধরে নিয়েছিলাম, তার মানে এখানে আমরা 1.7 সামথিং পাবো, 1.7 সামথিং পাবো। এবং পাওয়ার দেখো নিচে কি কিউব আছে না? উপরে চলে গেলে কি হবে? ইনভার্স হয়ে যাবে। উপরে কি চলে গেলে কি হবে? ইনভার্স হয়ে যাবে। তাহলে এত ইনভার্স রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, রেডিয়ান পার সেকেন্ড। তো এইভাবে আমাদের কৌণিক বেগটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো আমাদের যে মিনিটের কাটা, দেখো এটা আমরা যদি একটু লিখে দিই তোমাদের মিনিটের কাটার ক্ষেত্রে। ঠিক আছে, মিনিটের কাটা, মিনিটের কাটার ক্ষেত্রে টি কত হবে? 60 গুণন 60 সেকেন্ড। তো সেভাবে সেকেন্ডের কাটা যদি বলে, সেকেন্ডের কাটা, সেকেন্ড কাটার ক্ষেত্রে টি কত হবে? টি হবে 60 সেকেন্ড সরাসরি। এবং তোমাকে যদি বলতো ঘন্টার কাটা, ঠিক আছে, ঘন্টার কাটা, তো ঘন্টার কাটা ক্ষেত্রে টি কত হবে? ঘন্টার কাটা দেখো 12 ঘন্টা যখন সে এখান থেকে আরো একবার ঘুরে আসে, তখন কি 12 ঘন্টাতে সে কিন্তু একটা পাক ঘুরে, তাই না? একটা পাক ঘুরে কত সময় লাগে? 12 ঘন্টা সময় কিন্তু লাগে। দেখো এখান থেকে যাত্রা শুরু করে 1 2 3 4 5 6 7, আবার কিন্তু 12 তে এসে পৌঁছালো, তাই না? তাহলে এখানে কি হচ্ছে? 12 গুণ দেখো 60 গুণ হচ্ছে 60। ঠিক আছে, তো এইভাবে ভ্যালুগুলা এখানে বসাই দিয়ে আমাদের সেকেন্ডের কাটার কৌণিক বেগ, মিনিটের কাটার কৌণিক বেগ, ঘন্টা কাটার কৌণিক বেগগুলো কিন্তু আমরা বের করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত আসছে দেখো? 1.67, এটা রেডিয়ান পার সেকেন্ড। কিন্তু এখানে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে না? যদি তোমাকে রৈখিক বেগ বলতো, যদি তোমাকে রৈখিক বেগ বলতো, ঠিক আছে, রৈখিক বেগ, তো রৈখিক বেগ ভি, এটা সমান আমরা কত? ওমেগা ইনটু আর। এই যে ওমেগা আছে না, এর সাথে তুমি আর এর মানটা গুণ করে দিলে তুমি কিন্তু রৈখিক বেগটা পেয়ে যাইতা। এটা তোমার ইবিতে একটা টাইপের প্রশ্ন আসছে, আমরা এটা সলভ করার সময় তোমাকে দেখাবো। এরপর দেখো তোমাকে বলছে গাছ থেকে 2 কেজি ভরের একটি নারিকেল সোজা নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা 8.6 নিউটন হলে নারকেল ত্বরণ কত? এই টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টাইপটা দুইবার আসছে। ঠিক আছে, গুচ্ছে তোমার দুইবার আসছে এই টাইপ থেকে প্রশ্ন। এটা খুবই সিম্পল একটা প্রশ্ন। দেখো আমরা কি দেখছিলাম যে আমাদের এই টাইপের প্রশ্নটা হচ্ছে আমাদের লব্ধি ত্বরণ। ঠিক আছে, লব্ধি ত্বরণ, এটা মাথায় রাখবা, লব্ধি ত্বরণ। এই লব্ধি ত্বরণ সমান সমান কত হবে? প্রযুক্ত বল, প্রযুক্ত বল, প্রযুক্ত বল মাইনাস হচ্ছে বাধা, প্রযুক্ত বল মাইনাস বাধা। ঠিক আছে, তো দেখো একটা বস্তু, একটা বস্তুকে তুমি টানতেছো, আমি পিছন থেকে তোমাকে টানতেছি, আর তুমি বস্তুটা সামনের দিকে টানতেছো, আমি তোমাকে জোরে টেনে ধরে আসি, মনে করো আমার শক্তি বেশি, তাহলে কি তুমি সামনে যাবা? অবশ্যই সামনে যেতে পারবা না, পিছিয়ে চলে আসবা। এবার আমার থেকে তোমার শক্তি বেশি, তাই না? মনে করো আমি এখানে এফ পরিমাণ বল প্রয়োগ করছি, ঠিক আছে, F1 পরিমাণ বল প্রয়োগ করছি, আর তুমি এদিকে এফ বল প্রয়োগ করছো। বস্তুটা মনে করো এ ধরনের সামনে যাচ্ছে, আমি টানে ধরা পরেও সামনে যাচ্ছে, তার মানে কি তোমার অবশ্যই এফ এর মানটা বড়, এফ এর মানটা F1 এর থেকে বড়। তাহলে এই যে আমি যে পিছন থেকে টানতেছি, এই পরিমাণ বলের থেকে কতটুকু বেশি যে এক্সট্রা বল আছে, ওই বলটা দিয়ে কিন্তু তোমার ত্বরণ হচ্ছে। অর্থাৎ এই এফ এর থেকে তুমি F1টা বাদ দিবা, এফ এর থেকে F1, আমার যে বল পিছন থেকে টানতেছি তার থেকে যতটুকু বাদ যাচ্ছে, এক্সট্রা যে বলটা থাকছে, লব্ধি যে বলটা থাকছে, ওই বলের জন্য কিন্তু সামনের দিকে যাচ্ছে, ওই বলের জন্য সামনের দিকে যাচ্ছে। তাহলে তোমার এটা হচ্ছে কি? প্রযুক্ত বল।
আর এটা হচ্ছে তোমাদের হচ্ছে এই যে পিছন থেকে টানতেছে বাধা দানকারী বল। আর এই যে এ ত্বরণে যাচ্ছে না, এই এ ত্বরণের জন্য তুমি লব্ধি ত্বরণ পাবা, লব্ধি বল পাবা, সেটা হচ্ছে এম এ। ঠিক আছে, তো এই কনসেপ্টটাই কিন্তু আমাদের এখানে জাস্ট লাগছে। দেখো লব্ধি ত্বরণ ইকুয়াল টু কত হবে, আচ্ছা লব্ধি এখানে বল হবে, অ্যাকচুয়ালি ত্বরণ না, লব্ধি বল হবে। ঠিক আছে, লব্ধি বল, লব্ধি বলের থেকে আমরা লব্ধি ত্বরণটা পাবো। লব্ধি বল, ঠিক আছে, তো লব্ধি বল ইকুয়াল টু কত, প্রযুক্ত বল মাইনাস বাধা। তো লব্ধি বল থেকে আমরা কি পাবো, এখানে মনে করো এ নেট, এখানে হচ্ছে আমরা টোটাল যে ত্বরণটা লব্ধি ত্বরণটা, এটা সমান কত, প্রযুক্ত বল। দেখো কোন একটা বস্তু যখন নিচের দিকে পড়ে, কোন একটা বস্তু যখন নিচের দিকে পড়ে, তাহলে তার উপর প্রযুক্ত বলটা কত, তার ওজনটাই কিন্তু নিচের দিকে পড়ছে, ওজনের জন্যই সে নিচের দিকে পড়ছে। তাহলে প্রযুক্ত বলটা কত হবে, তার ওজনের সমান, প্রযুক্ত বলটা কত হবে, তার ওজনের সমান। তাহলে এটা আমরা এমজি লিখলাম, মাইনাস দেখো বাধা দানকারী বল কতটুকু দেওয়া আছে, 8.6 নিউটন, এটা হচ্ছে আমাদের বাধা, এটা কতটুকু, বাধা 8.6 নিউটন। তাহলে দেখো এখানে 8.6, ঠিক আছে। তাহলে দেখো এখানে উভয়পক্ষে আমি যদি এম দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের যেহেতু ত্বরণটা বের করতে বলছে, তাহলে এ নেট বা আমাদের লব্ধি ত্বরণ, এর সমান আমরা কি লিখতে পারি, দেখো উভয়পক্ষে এম দিয়ে ভাগ করে দিছি, তাহলে এখানে থাকলো জি, আর এখানে থাকলো তোমার 8.6 ডিভাইড বাই হচ্ছে এম। তাহলে ভ্যালুগুলো বসায় দাও, জি এর মান কত 9.8 মাইনাস 8.6 ডিভাইড বাই এম এর মান কত, ভর তোমাকে দেওয়া আছে 2 কেজি, ঠিক আছে 2 কেজি। তাহলে দেখো এখানে 9.8 মাইনাস এটাতে ভাগ করে দাও, তাহলে কত থাকে বলতো 4.3 থাকে। তাহলে এখানে আমরা যদি ভাগ কাট বিয়োগ করি, তাহলে কত থাকে 5.5, ত্বরণ বলছে না, তাহলে কি মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এটা মূলত আমাদের লব্ধি ত্বরণ, বা এই ত্বরণে সে নিচের দিকে পড়ছে, যেই ত্বরণের নিচের দিকে পড়ছে সেটাই তদ্রিবাটির লব্ধি ত্বরণ। ঠিক আছে, বাধা থেকে বাদ দেওয়ার পরে যতটুকু এক্সট্রা বল থাকছে ওই বলের জন্য কি নিচের দিকে সে পড়ছে, সেটা হচ্ছে আমাদের লব্ধি বল, এবং লব্ধি বল থেকে আমরা কি পাবো, লব্ধি ত্বরণটা পাবো। ওকে, এই কনসেপ্ট থেকে তোমাকে কিন্তু প্রশ্নগুলো অনেক টাইপের প্রশ্ন আসে। তো এখানে দেখো 5.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। দেখো পরবর্তী প্রশ্ন তোমার কি বলছে, যে একজন সাইকেল আরোহী ঘন্টায়, ঘন্টায় দেখো ঘন্টায় 24 কিলোমিটার পার আওয়ার বেগে 30 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে মোড় নিচ্ছে, তাকে উলম্বের সাথে কত কোণে হেলে থাকতে হবে। তাহলে উলম্বের সাথে কত কোণে হেলে থাকতে হবে, এটা মূলত কি আমাদের ব্যাংকিং কোণ। এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের ব্যাংকিং কোণ। তো আমরা ব্যাংকিং কোণের সূত্র জানি, তাই না, ব্যাংকিং কোণের সূত্র জানি। ব্যাংকিং কোণের ক্ষেত্রে কি জানি, যে ট্যান থিটা, ট্যান থিটার সমান কত হবে, ভি স্কয়ার ডিভাইড বাই আর জি। তোমাকে বের করতে বলছে, কোনটা বের করতে বলছে, তাহলে থিটা সমান সমান কি লিখবা, থিটা সমান সমান এই যে ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স ভি স্কয়ার, ভি এর মানটা কত, তো এখানে দেখো ভি এর মানটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, ঘন্টায় 24 কিলোমিটার পার আওয়ার। তো এখানেও তোমাকে কি করতে হবে বলতো, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে না। তাহলে এখানে 24 ডিভাইড বাই 3.6, 3.6। ওকে, তো এখন কথা হলো দেখো, নিচে আছে 24, উপরে 24 আর নিচে দেখো 3.6 আছে। তো এখন তোমাকে এটা ভাগ করতে হবে। তাহলে দেখো 3 আছে, তাহলে এখানে কত আছে, 3 6 18। তাহলে দেখো 6 দিয়ে যদি ভাগ করতে যাই, তাহলে এখানে কত আসে। আচ্ছা তুমি যদি এটা সহজে ভাগ করতে যাও, তাহলে তুমি এটা কি করতে পারো, দেখো তো এখানে তুমি দেখো এটাকে নিচে 10 দিয়ে ভাগ গুণ করো, এটাকে উপরে তুমি 10 দিয়ে গুণ করো, তাহলে তুমি এখানে পাচ্ছ কত 36, এখানে পাচ্ছ 240। তো এইভাবে কাছাকাছি মান ধরে তুমি করে ফেলবা। ঠিক আছে, দেখবা যে 6.6 সামথিং এরকম তুমি মানটা পাবো। ঠিক আছে, তো এটাকে ভাগ করে দিবা, দেখো 6.6, তাহলে এটাকে তুমি যদি 3 দিয়ে ভাগ করো, 5 3 5 15, আর এখানে তোমার হচ্ছে 5 ছক 30, তার মানে 18 হচ্ছে। 6 দিয়ে যদি যাও 3 6 18, আর দেখো 6 ছক 36, তার মানে 18 আর 3 21। তাহলে এখানে তোমার হচ্ছে এটাই 6 দিয়ে কাছাকাছি মান তুমি পাচ্ছ। ঠিক আছে, 6 দিয়ে কাছাকাছি মান তুমি পাচ্ছ। এবার দেখো 21, তাহলে এখানে 24 থেকে তুমি যদি 21 বাদ দাও, তাহলে দেখো 3 থাকে, তাই না, নিচে আছে কত 3, তার মানে এখানে তোমার একবার আছে না, এখান থেকে একটু কম যাচ্ছে, তাহলে আমাদেরকে 6.7 সামথিং একটা ভ্যালু আসে এখানে। তো এইটা মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের বেগের মানটা, এটা আমরা বেগের মানটা পাইলাম। ঠিক আছে, এটা আমাদের বেগের মানটা পাইলাম। তাহলে এখানে ভ্যালুটা চলো বসাই দিই। তাহলে দেখো উপরে কি ভি স্কয়ার মানে কি 6.7 ইনটু 6.7 তুমি লিখতে পারো, ডিভাইড বাই আর জি, আর এর মানটা কত 30 মিটার পার, তাহলে দেখো 30, এটা জি এর মান কত হবে 9.8। তো আমাদের ক্যালকুলেশন সুবিধাকে তুমি সবসময় 9.8টাকে কি ধরবা, এখানে 10 ধরে নাও, আর 6.7টাকে আমরা 7 ধরে নিব। ঠিক আছে, এটাকে ধরলাম, এটাকে আমরা 7, এটা মনে করো 7, এটাকে আমরা কি ধরলাম, এটাকে আমরা 10 ধরলাম আমাদের হিসাবের সুবিধার্থে। তাহলে দেখো এখানে দেখো tan ইনভার্স, tan ইনভার্স 10 দিয়ে তুমি কি 7 কে কাটো, তাহলে কত থাকে দেখো তো 0.7 তুমি পাচ্ছ, গুণ দেখো এখানে কত 6.7 তুমি পাচ্ছ, ডিভাইড বাই দেখো এখানে কত 30 থাকলো। ঠিক আছে, তো এখন কথা হলো ভাই দেখো তো এখানে 30 আছে, এখানে 6.7 আছে। ওকে, তাহলে দেখো tan ইনভার্স, tan ইনভার্স আমি দেখো উপরে কি লিখতে পারি, এটাকে 7 বানাবো, তাহলে এটাকে 7 বানাইলাম, এটাকে 67 বানাইলাম সাপোজ। ঠিক আছে, 67 বানাইলাম। তাহলে দেখো এখানে কি লিখলাম, দশমিকের পর এখানে এক ঘর, এখানে দশমিকের পর এক ঘর, তাহলে তুমি tan টু দি পাওয়ার -2 এটা লিখতে পারো, ডিভাইড বাই এখানে তোমার হচ্ছে কত 30। ঠিক আছে, 30, তাহলে দেখো এখানে 30 দিয়ে তুমি যদি 67 কে ভাগ করতে যাও,
30 দিয়ে যদি 67টিকে ভাগ করে তাহলে কি হবে? দেখো 30 দিয়ে ভাগ করলাম তাহলে এখানে 2 দশমিক সামথিং পাবো না, তাহলে 2 থাকলো। তাহলে তুমি যখন 67 থেকে 60 বাদ দিবা, 60 বাদ দিবা, তাই না? আমি দেখো 30 এর মধ্যে কি 67 ভাগ হচ্ছে 30, তাহলে কি 2 বার দিলে 60 থাকে, তো 60 কে তুমি এখানে 7 থাকলো, তাহলে আমি যদি এখানে 70 ধরি, দশমিক এখানে চলে আসবে, তো 70 কে 30 আবার কি 2 দশমিক সামথিং তুমি পাবা, ঠিক আছে, 2 পয়েন্ট সামথিং তুমি পাবা। দেখো 2.2 এখানে 7 আছে, তাহলে তোমার এখানে কত আসবে দেখো তো, tan ইনভার্স 7 দুগুণে 14, ঠিক আছে, এই যে 14 লিখলাম, 7 দুগুণে 14, ঠিক আছে, দেখো 7 গুণন হচ্ছে 2.2, দেখো 7 দুগুণে আমরা কি 14 লিখলাম, যোগ এই যে 7 দিয়ে এবার দশমিক 2 দিয়ে গুণ করতে, তাহলে এখানেও তোমার 1.4 তুমি পাইলা, তাহলে তোমার এখানে চলে আসে হচ্ছে 15.4, ঠিক আছে, 15.4 তোমার আসে, তাহলে এখানে কত হবে দেখো তো 15.4, তাহলে এখানে দেখো দশমিক 10 টু দি পাওয়ার -2 আছে, তার মানে কি দশমিকটা 2 ঘর সামনে চলে আসবে, তাহলে কিন্তু এখানে লেখা যায় দেখো tan ইনভার্স 0.15, তো দেখো আমাদের 0.15 কিন্তু সি নাম্বার অপশনে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের এইভাবে কিন্তু ক্যালকুলেশনটা তোমার কাছাকাছি মান ধরে করে নিতে হবে। দেখো আমাদের কিন্তু এখানে 6.7 ছিল, তো আমাদের সুবিধার্থে আমরা কি ধরছি, এখানে 7 ধরে নিছি যেন আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়। 9.8 আছে, আমি যদি 10 ধরি তাহলে কি আমরা ভাগ করাটা আমাদের সহজ হবে, তো এটাকে ধরে নিচ্ছি। দেখো কাছাকাছি মান ধরলে আমরা কিন্তু 0.15 এরকম কাছার ভ্যালু পাচ্ছি, যেটা অপশন কিন্তু একটা মাত্রই আছে, যদিও এটা কিন্তু একটু টাফ, বাট তুমি কিন্তু এটা সময় লাগবে, ঠিক আছে, বাট কয়েকবার যদি এই টাইপের প্রশ্ন সলভ করে যাও তাহলে দেখবা যে সময়টা খুবই কম লাগতেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, তো আমাদের যে গুচ্ছ ক স্পেশাল এমসিকিউ বুস্টার কোর্সটা আছে, তো এখানে কিন্তু আমরা প্রত্যেকটা অধ্যায় টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো সলভ করবো এবং এভাবে হ্যান্ড ক্যালকুলেশনগুলো তোমাদের ভেঙে ভেঙে আরো সময় নিয়ে করবো, যেহেতু এখানে কোশ্চেন ব্যাংক সলভ, এখানে আমরা কিন্তু এত বেশি সময় পাচ্ছি না, তো ওই ক্লাসগুলোতে আমরা সময় নিয়ে তোমাদের কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন আলাদা ক্লাসই থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে। দেখো এবার কি বলছে, সমান্তরাল সমবায়ে যুক্ত 4টি তামার তারের সাহায্যে 6 কেজি, দেখো এখানে কয়টা তার আছে, 4টি তামার তার আছে, 6 কেজি ভরের একটি বস্তুকে খাড়া উপরের দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে টানছে, কি বেগে, সমবেগে টানা হলো, তাহলে প্রতিটি তারে কত নিউটন টাল প্রয়োগ করছে। সমবেগে যখন টানে, সমবেগে মানে কি বলতো, ত্বরণটা জিরো না, ত্বরণটা হচ্ছে জিরো, ঠিক আছে, সমবেগে টানলে এখানে ত্বরণটা জিরো। তাহলে আমি যদি একটা চিত্র তোমাদের আঁকায় দেখাই দিই, তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের বস্তুটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বস্তু, দেখো এটা হচ্ছে আমাদের বস্তু। তো বস্তুর উপরে তোমার কি বলছে, বস্তুর তোমার বলছে যে 4টা বল আছে, 4টা তার আছে, ঠিক আছে, তো 4টা তার আছে, তো দেখো এখানে একটা তার, তারপর হচ্ছে এখানে একটা তার, এখানে একটা তার এবং এখানে একটা তার, ঠিক আছে। তো এই 4টা তার তোমার কি করছে দেখো তো, 4টা তার দিয়ে উপরের দিকে টানতেছে, তো 4টা তার যেহেতু আছে, তো এখানে যে ভর বা ওজন যেটা আছে, দেখো নিচের দিকে এই বস্তুর ভরটা হচ্ছে আমাদের এম, এই বস্তুর ভরটা হচ্ছে এম, নিচের দিকে কি কাজ করছে, বস্তুর ওজন কাজ করছে না, বস্তুর ওজন কাজ করছে, এবং উপরের দিকে দেখো তো ত্বরণ আছে, উপরের দিকে কোনো ত্বরণ আছে, উপরের দিকে কিন্তু কোনো ত্বরণ নাই, আছে কি শুধুমাত্র সমবেগে টানছে, ঠিক আছে, সমবেগে টানছে, তার মানে দেখো নিচের দিকে ক্রিয়া এবং উপরের দিকে প্রতিক্রিয়া, ঠিক আছে। তাহলে নিচের দিকে যে ওজনটা আছে, এই ওজনের সমপরিমাণ বলটাই কিন্তু তার উপর যাচ্ছে, তাই না, ওজনের যে সমপরিমাণ বল, ওই বলটা দিয়েই তো তাকে উপরে উঠাইতে হবে, তো যখন ত্বরণ সমবেগে উঠে, সমবেগ মানে কি, যে তোমার নিচের দিকে যে ওজনটা আছে ওই ওজনের সমপরিমাণ বল দিয়েই তুমি উপর দিকে টানতেছো, তো দেখো এই তারের টান যদি টি হয়, এই তারের টান টি হলে এই তারের টান টি, এই তারের টান টি, তাহলে আমরা কি বলতে পারি যে 4টা টানের টি হবে, এটা হবে টোটাল বল, দেখো এফ নেট, এটা সমান কত হবে, এখানে টি প্লাস টি প্লাস টি প্লাস টি প্লাস টি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে 4টি, এটা সমান কি হবে, এই বলের পরিমাণ, তাহলে বলটা কি হবে দেখো, নিচের দিকে mg, উপরের দিকে সমবেগে টানতেছে, মানে এক্সট্রা কোনো বল নাই, তাহলে এই যে প্রযুক্ত বল এখানে যে এফ নেট, এটাই মূলত কি হবে বলতো, mg এর সমান হবে না, অর্থাৎ সমবেগ বলতে কি, প্রযুক্ত বলটা এই বস্তুর ওজনের সমানই হবে, তার মানে এখানে আমরা কি বলতে পারি যে mg এটা সমান সমান কত হবে 4t, টিটা কি, প্রত্যেকটা তারের টান, প্রত্যেকটা তার যেহেতু 4টা টান আছে, 4টা তার আছে, সবার মধ্যে কি ভাগ ভাগ হয়ে যায় সমান ভাবে, তাহলে দেখো এখানে আমরা টি সমান সমান কি লিখতে পারি, mg ডিভাইড বাই 4, তাহলে দেখো m এর মান তোমাকে দেওয়া আছে, m এর মান দেওয়া আছে 6 কেজি, তাহলে 6 গুণ দেখো 9.8 ডিভাইড বাই 4, ঠিক আছে। এবার তুমি ক্যালকুলেশন করলে মানটা পেয়ে যাবা। তাহলে দেখো এখানে 6 × 9.8, তাহলে আমি যদি ভাগ করি, দেখো এটাকে ভাগ করলে কত হয়, আমরা 10 ধরলাম, তাহলে কিন্তু 60 হচ্ছে, 60 থেকে একটু কম, বাট আমরা 60 ধরলাম, এটা 60 কে 10 দিয়ে ভাগ 4 দিয়ে ভাগ করলে কত থাকে, এখানে 15 থাকে, তাই না, তাহলে 15 কাছাকাছি, 15 থেকে একটু মানটা কম হবে, কারণ কি এটা 60 থেকে একটু কম, 60 থেকে একটু কম মানকে 4 দিয়ে ভাগ করলে 15 থেকে একটু কম পাবো, তো এটা কি অপশন দেওয়া আছে একটাই, সেটা দেখা যাচ্ছে 14.7, তো এটাই হচ্ছে আমাদের মূলত এত নিউটন বল, এত নিউটন টান, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। তো এইভাবে আমাদের এই টাইপের প্রশ্নগুলো একটু বেসিক মাথায় রাখতে হবে, যখন সমবেগ কথা উল্লেখ থাকবে তখন কি ত্বরণটা কিন্তু জিরো, ঠিক আছে। আচ্ছা চলো
নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো এখানে কি বলছে যে একজন ফুটবলার 0.4 কেজি ভরের এবং 12 মিটার পার সেকেন্ড বেগে আগত একটি ফুটবলকে কিক মারার ফলে সেটা বিপরীত দিকে, দেখো দিকটা ইম্পর্টেন্ট, কি করছে, তুমি বল দিলা একদিকে, ঠিক আছে, ও আবার বিপরীত দিকে কি করছে, 5 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। তো তুমি দেখো 12 মিটার পার সেকেন্ড বেগে লাথি মারলা এদিকে, সে আবার কি করলো, বিপরীত দিকে থেকে বলটা ফিরে আসলো, দেয়াল থেকে বিপরীত দিকে বলটা ফিরে আসলো। তাহলে কিক মারার সময়কাল যদি 0.02 সেকেন্ড হয়, তাহলে ফুটবলটির উপর প্রযুক্ত বল কত হবে। তাহলে দেখো এফ, এটা সমান আমরা কি জানি, এফ সমান আমরা কি জানি, এম এ, তাই না? তো এম ইন্টু এ কে কি লেখা যায়, এ লেখা যায় ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, ভি মাইনাস ইউ বাই টি, তাই না? তো যখন তুমি বিপরীত বলবে তখন তুমি এখানে জাস্ট চিহ্নটা প্লাস দিয়ে দিবা, ঠিক আছে? যদি তোমাকে বিপরীত দিক থাকে, ঠিক আছে, বিপরীত দিক ভি এবং ইউ বিপরীত দিক, ঠিক আছে, ভি ও ইউ বিপরীত দিক, তাহলে তুমি এফ সমান সমান কি বসাই দিবা, ডিরেক্ট এম ইন্টু ভি প্লাস ইউ ডিভাইড বাই সেটি। দেখো ইউটাকে নেগেটিভ ধরো, তাহলে কি দেখো মাইনাস ওয়ান প্লাস হয়ে গেল না, কারণ ভিটাকে পজিটিভ ধরো, ইউটাকে নেগেটিভ ধরো, তাহলে কি মাইনাস ওয়ান প্লাস হয়ে যাবে না, তাহলে ভি প্লাস ইউ, বিপরীত দিক বললেই মাইনাস আগে তুমি কি প্লাস দিয়ে দিবা। তাহলে দেখো হয়ে গেল, এম এর মানটা কত তোমাকে দেওয়া আছে 0.4, আর ভি এর মান কত দেওয়া আছে, দেখো ভি এর মান দিয়েছে 12 আর এখানে দিয়েছে 5, তাহলে দেখো 12 যোগ হচ্ছে 5 এবং দেখো নিচে সময়টা কত দেওয়া আছে 0.02। তো এটা আমরা হ্যান্ড ক্যালকুলেশন এক সুন্দর মতো করে ফেলবো। দেখো এফ, এটা সমান আমি কত পাচ্ছি, এটা সমান আমরা 0.4 আর 0.2 আলাদা করে নিয়ে আসি। তাহলে দেখো এখানে কি লেখা যায় 0.4 আছে না, এই যে 0.4, এই 0.4 আমি কি নিচে 4 লিখতে পারি, আর দেখো নিচে 0.02, এটাকে আমরা 2 লিখবো, ঠিক আছে? তো কথা হলো 0.4 কে 4 বানাতে আমি কি 10 দিয়ে গুণ করছি না, তাহলে নিচে তুমি 10 নিবা। এবার দেখো নিচে তুমি 2 গুণন 10 নিলা, 2 গুণ হচ্ছে 10, ঠিক আছে, 2 গুণ 10 নিলা। এরপরে দেখো আমি উপরে কি 0.4 আছে, তাহলে 0.4 কে আমি 4 বানাইছি, তাহলে উপরে কি 10 দিয়ে গুণ করছি, তাহলে সেই 10টা আমি নিচে লিখলাম। এবার দেখো নিচে কি হলো 0.02, তাহলে 0.02 কে 100 দিয়ে গুণ করলে আমরা 2 পাবো, তাহলে 100 কি উপরেও 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? এটা গেল গুণ, এই যে এই পাশে দেখো কত আসছে 12 যোগ 5 মানে কত 17, ঠিক আছে, এই পাশে তুমি 17 পাইলা। তাহলে এখানে জাস্ট ক্যালকুলেশন করো, এটা ভাগ করলে কত 2 থাকে না, এটা ভাগ করলে কত 10 থাকে, তাহলে দেখো উপরে থাকলো 20 গুণন 17, তার মানে কত 340, তাহলে 340 নিউটন। তো এইভাবে আমাদের এই ক্যালকুলেশনগুলো করতে হয়, ঠিক আছে? তো এইভাবে খুব সহজে তুমি কিন্তু ভ্যালুগুলো বের করবা। তাহলে দশমিক থাকলে তুমি জাস্ট পূর্ণ সংখ্যাতে কনভার্ট করবা, করতে যত গুণ করতে হচ্ছে ওইটা উপর নিচে ব্যালেন্স করার জন্য লাগবে। যেমন দেখো এখানে 0.4 করছি, তাহলে এটাকে 4 বানাইতে 10 দিয়ে গুণ করা লাগছে, তাহলে উপরে 10 দিয়ে তো অলরেডি গুণ করছি 4 হয়ে গেছে, তাহলে নিচেও 10 দিয়ে গুণ করতে হবে। আবার সেম ভাবে 0.02 আছে, এটাকে আমি 2 বানাবো, তাহলে নিচে তো 2 বানায় ফেলাইছি, 100 দিয়ে গুণ করছি, তাহলে উপরটাও 100 দিয়ে গুণ করতে হবে, যে 100 নিয়ে নিলাম, তারপরে কাটাকাটি করে ভ্যালুটা ইজি চলে আসবে। তারপরে আসো আমাদের নেক্সট কোশ্চেনে যাই। তো এখানে আমাদের কি বলছে, দেখো গাছ থেকে 0.5 কেজি ভরের একটি আম খাড়া নিচের দিকে পড়ছে, এটা কিন্তু সেম কোশ্চেন, দেখো আমরা কিন্তু এটাকে করলাম 23 একটা প্রশ্ন সলভ করলাম, আম পড়ছে নিচের দিকে, তাহলে নিচের দিকে যখন পড়ছে তার কি ওজনে পড়ছে, ওজন নিচের দিকে পড়ছে। এবার বাতাসের বাধা দেওয়া আছে তোমাকে 2.4 নিউটন, তাহলে আমটির ত্বরণ কত, মানে কত ত্বরণে আলটিমেটলি নিচের দিকে পড়ছে। তো এখান থেকে দেখো আমরা পড়ছিলাম না, এই যে সামেশন অফ এফ, এটা সমান কত mg, কারণ ওজন এই তো পড়ছে প্রযুক্ত বল নিচে, আর মাইনাস হচ্ছে এফ কে বা বাধাদানকারী বল, ঠিক আছে? তাহলে এখানে এর মধ্যে তো আমি ত্বরণটা পাবো, ঠিক আছে, ত্বরণটা পাবো, এ নেটটা পাবো, এটা সমান কত হবে mg মাইনাস বাধাদানকারী বল কত 2.4 তোমাকে দেওয়া আছে। তাহলে দেখো এখানে এ নেট আমরা ওই পক্ষে কি এম দ্বারা এম ভাগ করে দিছি, তাহলে এখানে জি থাকলো মাইনাস দেখো 2.4 ডিভাইড বাই এম, তো ভ্যালুগুলো বসাই দাও, জি এর মান হচ্ছে 9.8 মাইনাস এম এর মান কত দেখো 0.5, তো 0.5 দেখো 2.4 ডিভাইড বাই 0.5, তো 0.5 কে তুমি কি লিখতে পারো, 0.5 কে তুমি লিখতে পারো হচ্ছে হাফ, ঠিক আছে, হাফ লিখতে পারো। তাহলে দেখো এখানে 9.8 গুণ হাফ মানে কি দেখো 2.4, দেখো মাইনাস এটাকে লিখতে পারো হাফ, তাহলে হাফটা নিচে আছে হাফ, তাহলে উল্টায় যাবে, তাহলে দেখো 2.4 গুণ হচ্ছে 2, ঠিক আছে? দেখো 0.4 কে তুমি 1/2 লিখলা, তাহলে 2 পরে চলে যাবে না, তাহলে 2.4 ইনটু 2 হয়ে গেল, তাহলে দেখো 9.8 মাইনাস এটা কত 2 দুগুণে কত 4, দেখো 4 দুগুণে কত 8, তাহলে দেখো 4.8 তো থাকলো, তো বিয়োগ করে দাও, তো বিয়োগ করলে কত থাকে এই যে 5 থাকে, ঠিক আছে, 9.8 মাইনাস 4.8 তার মানে কত 5 থাকে, এই যে 5, ঠিক আছে, 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে আমাদের লব্ধি ত্বরণ। তো এইভাবে আমাদের যে প্রযুক্ত বল এবং হচ্ছে বাধাদানকারী বল দেওয়া থাকলে তুমি সহজেই লব্ধি ত্বরণটা বের করে ফেলতে পারবা, ঠিক আছে? আচ্ছা পরবর্তী প্রশ্ন চলো আমরা নেক্সট কোশ্চেন যাই। তো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলছে, একটি চাকার ব্যাসার্ধ তোমাকে দেওয়া আছে, চাকার ব্যাসার্ধ দেওয়া আছে 1 মিটার, ওকে? এবার প্রতি মিনিটে এটি মিনিটে 15 বার ঘুরে, মিনিটে কয়বার ঘুরতেছে 15 বার ঘুরতেছে, এটা হচ্ছে ঘূর্ণন সংখ্যা।
তাহলে এর প্রান্তের রৈখিক বেগ কত, প্রান্তের রৈখিক বেগ কত। আচ্ছা যখন কোন একটা বস্তু ঘুরতেছে মানে কি তার কি আছে বলতো, কৌণিক বেগ আছে, কি আছে, কৌণিক বেগ বের করা সম্ভব। তাহলে কৌণিক বেগ থেকে আমাদের রৈখিক বেগটা বের করতে হবে। তো আমরা আগেই দেখাইছিলাম তোমাকে ভি এটা সমান সমান কত হবে, ওমেগা ইনটু আর। তাহলে ওমেগা ঘূর্ণন দেওয়া থাকলে এন বার যদি ঘুরে, তাহলে আমরা দেখো একবার ঘুরলে কত, 2 পাই বার ঘুরে না, একবার ঘুরলে মধ্যবর্তী কোণ কত, 2 পাই। তাহলে এন সংখ্যাবার ঘুরলে কত হবে, উপরে হবে 2 পাই ইনটু এন, আর নিচের কি হবে সময়, ঠিক আছে, গুণ হচ্ছে আর। তাহলে ভ্যালুগুলো বসায় দাও। তাহলে দেখো 2 পাই গুণ হচ্ছে এন এর মান কত আছে, 15 দেওয়া আছে, ঠিক আছে, 15 দেওয়া আছে। টি কত দেখো তো, সময় দেওয়া আছে কত, প্রতি মিনিটে, মিনিট মানে কত, 60 মিনিট, ঠিক, সরি 60 সেকেন্ড। তাহলে দেখো এখানে কত হলো, এই যে 60 সেকেন্ড। তাহলে এটা ভাগ করো, কত থাকে দেখো তো, 4 থাকে না, তাহলে এটাকে ভাগ করলে কত থাকে, 2 থাকে। তার মানে আলটিমেটলি কত বলতো, পাই বাই 2, পাই বাই 2। এটাই হচ্ছে আমাদের ভি এর মান বা রৈখিক বেগের মান, ঠিক আছে। রৈখিক বেগ কত হবে, পাই বাই 2। যদি কৌণিক বেগ বলতো, তাহলে কৌণিক বেগ যদি বলতো, তাহলে ওমেগা সমান আমরা কি করতাম, 2 পাই এন ভাগ টি, ঠিক আছে, এটা ডাইরেক্ট বসাইতাম। টি কত দেওয়া আছে মিনিটে, এই যে মিনিট, এটা টি সমান কত, তোমাকে 60 সেকেন্ড দেওয়া আছে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন চলে যাই আমরা, চলো। তো পরবর্তী প্রশ্ন তোমাকে কি বলছে, যে কোনো বস্তুর উপরে 15 নিউটন বল 3 সেকেন্ড ধরে ক্রিয়া করলে বস্তুর ভরবেগের পরিবর্তন কতটুকু হবে, বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে। তো আমরা দেখো এখান থেকে আমরা কি জানি, যে বলের ঘাত, বলের ঘাতের যে টপিক, তো বলের ঘাত এটা সমান আমরা কি জানি, যে ভরবেগের পরিবর্তন, ভরবেগের ভরবেগের পরিবর্তন। তো বলের ঘাত এটাকে আমরা কি লেখা, বল এবং সময় গুণ করলে আমরা কি পাবো, বলের ঘাতটা পাবো। এখান থেকে লেখা যায় ডেল পি, ঠিক আছে। তো আমাদের ভরবেগের পরিবর্তনটা তোমাকে বের করতে বসে, অর্থাৎ ডেল পি, অর্থাৎ ডেল পি এটা সমান কত, এফ ইনটু টি। এফ কত, এফ তোমাকে দেওয়া আছে 15, আর টি কত, সেকেন্ডে দেওয়া আছে 3, তাহলে 3 বরং 42, ঠিক আছে। এখানে একক কি হবে, কেজি মিটার পার সেকেন্ড। তো এটা উত্তর যেটা দেওয়া আছে সি নাম্বারে। তো এইভাবে আমাদের বলের ঘাত থেকে আমাদের যে বেগের পরিবর্তনটা এটা কিন্তু আসে, ঠিক আছে। তোমাকে বল এবং দেখো বল দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে, তোমাকে বলবে যে ভর বেগের পরিবর্তন বের করো, তখন তুমি কি করবা, জাস্ট এফআরটি গুণ করে দিবা, তাহলে কি বলের ঘাতটা পেয়ে গেল, ওইটাই মূলত ভর বেগের পরিবর্তন। আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন চলো। কেন্দ্রীয় বল, কেন্দ্রীয় বল বা এখানে কেন্দ্রমুখী বল, ঠিক আছে, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল। তো কেন্দ্রমুখী বল মনে করো এফ, এর প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে, আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণনরত একটি কণার উপর ক্রিয়াশীল টর্কের মান, ক্রিয়াশীল টর্কের মান কত। আচ্ছা টর্ক মানে কি বলতো, টর্ক এটা সমান আমরা কি জানি, যে আর ক্রস এফ, ঠিক আছে, আর ক্রস এফ, আর ক্রস এফ। তো এটার যদি ভ্যালু তুমি বের করতে যাও, তাহলে টর্ক এটা সমান কি লেখা যায়, আর এফ সাইন থিটা, ঠিক আছে। এটা মানটা কত হবে, আর এফ সাইন থিটা, আমাকে টর্কের মান বের করতে বসে। তো দেখো বৃত্তাকার একটা বৃত্তাকার পথে তুমি যখন কোনো একটা বস্তু ঘুরে, তখন এই বৃত্তাকার কেন্দ্রের দিকে কি করে বলতো, কেন্দ্রমুখী বল কাজ করে, কেন্দ্রমুখী বল কাজ করে। এবং এর যে কেন্দ্রমুখী বলটা, এটা কি বলতো, ব্যাসার্ধ বরাবর কাজ করে, কি করে, এর ব্যাসার্ধ বরাবর কাজ করে, কি করছে, ব্যাসার্ধ বরাবর। তার মানে এখানে যে বলের দিকটা, দেখো বলের যে দিকটা এবং এটা কি ব্যাসার্ধ বরাবর না, তাহলে বলের দিক এবং ব্যাসার্ধ দিকটা সেম, তাহলে মধ্যবর্তী কোণ কত ভাই, মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল কত, 0 না, মধ্যবর্তী, কারণ ব্যাসার্ধ বরাবরই, তো দেখো ব্যাসার্ধ বরাবরই বল কাজ করছে, তাহলে কোণ কত, 0 না, কোণ হচ্ছে 0। তাহলে এখানে সাইন থিটার মান 0 বসায় দাও, দেখো আর এফ, আর এফ সাইন 0 ডিগ্রি। আচ্ছা সাইন 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রি মান কত, 0 না, তাহলে এখানে দেখো আমরা কি লিখতে পারি, আর এফ সাইন 0 ডিগ্রি, তাহলে এখান থেকে মানটা কত হবে, 0 হয়ে যাবে, ঠিক আছে, মানটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, যেটা দেওয়া আছে যে সি নাম্বারে, ঠিক আছে। তো এইভাবে আমাদের এই প্রশ্নগুলো সলভ করতে হবে। তাহলে দেখো কেন্দ্রমুখী বল এফ এর প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণনরত একটি কোণের উপর ক্রিয়াশীল টর্কের মান কত হবে, টাউ আর ক্রস এফ, তারপর আমরা এর মান বের করতে বসে, তাহলে টাউ ইকুয়াল কত হবে, আর এফ সাইন থিটা লেখা যায়। তাহলে কেন্দ্রমুখী বল আর ব্যাসার্ধ দুইটার মধ্যবর্তী কোণ কত হবে, 0 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি আর এফ সাইন থিটা, ওকে। তারপর দেখো আমাদের বলছে ভূ সমতলের সাথে 30 ডিগ্রি কোণে আনত, ভূ সমতলের সাথে 30 ডিগ্রি কোণে আনত একটা পথ, এই পথে 2 কেজি ভরের একটা বস্তুকে 3 মিটার পার সেকেন্ড ত্বরণে উঠাতে হলে, দেখো উঠাতে হলে, তাহলে এই ত্বরণে উঠাচ্ছ, তার মানে এটা কি তোমাকে লব্ধি ত্বরণটাই দেওয়া আছে, হ্যাঁ, লব্ধি ত্বরণ, যেই ত্বরণে তুমি উঠাচ্ছ অলরেডি ওইটাই মূলত তোমাকে লব্ধি ত্বরণ, ঠিক আছে। উঠাতে হলে বস্তুর উপর কত নিউটন বল প্রয়োগ করতে, মানে এটা তোমাকে প্রযুক্ত বলটা বের করতে হবে, ঠিক আছে, প্রযুক্ত বলটা বের করতে হবে। তবে দেখো আমরা এখানে কি সামেশন এফ, ঠিক আছে, লব্ধি বল এটা সমান কি জানলাম, যে প্রযুক্ত বল মাইনাস হচ্ছে এখানে বাধাদানকারী বল। তো তোমাকে এখানে বাধাদানকারী বল কোনটা এটা তোমাকে জানতে হবে, তুমি যখন সামনের দিকে যেতে যাচ্ছ তোমাকে পিছন থেকে টান দিচ্ছে কোন বল এটা তোমাকে জানতে হবে। তো চলো আমরা একটা চিত্র আঁকায় তোমাদের একটু ক্লিয়ার করে দিই বিষয়টা, ঠিক আছে। তো দেখো আমার আনত তল বের করতে বলছে না, তাহলে আনত তল আমি বের করব। দেখো এখানে হচ্ছে আনত তল, ওকে, তাহলে 30 ডিগ্রি আনত তল, তাহলে এটা মনে করো 30 ডিগ্রি হলো, ঠিক আছে, হালকা পাতলা 30 ডিগ্রি হলো,
ওকে, তাহলে দেখো এটা 30 ডিগ্রি, তো এই কোণটা আছে আমাদের 30 ডিগ্রি। ওকে, তাহলে এখানে একটা বস্তু মনে করো আছে আমাদের, এখানে একটা হচ্ছে বস্তু আছে, এভাবে ঘোরানো যাবে না। আচ্ছা আমি এখানে চিত্র একা দিই। তো দেখো এখানে একটা বস্তু আছে, তো এই বস্তুটার ভর মনে করো এম কেজি, ঠিক আছে, বস্তুর ভর হচ্ছে এম কেজি তোমাকে দেওয়া আছে। তো এই কোণটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, কোণটা হচ্ছে আমাদের কত 30 ডিগ্রি। তো এই যে বস্তুর যে ওজনটা, বস্তুর ওজন কিন্তু খাড়া নিচের দিকে, বস্তুর ওজন কিন্তু খাড়া নিচের দিকে কাজ করে, ঠিক আছে। তো দেখো এই বরাবর যে এই কোণটা, এই কোণটাও কিন্তু আমাদের হবে 30 ডিগ্রি, এই কোণটা হবে 30 ডিগ্রি। তাহলে দেখো যার সাথে কোণ আছে এই বরাবর কি হবে বলতো, উপাংশটা কি হবে এম জি কস থিটা না। তো আমাদের যে ওজন, ওজনের যে উপাংশ সেটা কত হবে এম জি কস থিটা, যার সাথে কোণ। তাহলে আরেকটা উপাংশ থাকবে, সেটা কি এই যে এই বরাবর, এই বরাবর সেটা কত বলতো এম জি সাইন থিটা, এম জি সাইন থিটা। এখন তুমি বস্তুটাকে উপরের দিকে উঠাচ্ছ, বস্তুটাকে তুমি উপরের দিকে উঠাচ্ছ এ ত্বরণে, বস্তুটাকে তুমি উপরের দিকে এ ত্বরণে উঠাচ্ছ। তাহলে দেখো এই চিত্র থেকে তুমি যেই দিক বরাবর কাজ করছো ওই বরাবর তোমাকে বলগুলো নিতে হবে, যেই দিক বরাবর তুমি কাজ করছো ওই বরাবর বলগুলো নিতে হবে। তাহলে তোমাকে এই বরাবর বলগুলো নিতে হবে। দেখো তো এখানে নেট বল এফ, এটা সমান আমরা কি জানি এম এ, ঠিক আছে, এম এ এটা সমান সমান কত দেখো তো এফ মাইনাস এফ কে, প্রযুক্ত বলটা কত, প্রযুক্ত বল এটাই তোমাকে বের করতে হবে। এফ নিলাম, ঠিক আছে, এফ মাইনাস, দেখো তো বাধা দিচ্ছে কোনটা, তুমি যাচ্ছিলে এইদিকে, এদিকে টানছে কে এম জি সাইন থিটা না, তাহলে এটাই তো বাধানকারী বল, তাহলে এটাকে আমি লিখতে পারি মাইনাস এম জি সাইন থিটা, ঠিক আছে, মাইনাস এম জি সাইন থিটা। তোমাকে প্রযুক্ত বল বের করতে হবে, এফ এর মানটা বের করতে হবে। তাহলে দেখো এফ এটা সমান সমান কি লেখা যাবে এম এ প্লাস এম জি সাইন থিটা। তো ভ্যালুগুলো বসায় দাও। এম এর মান তোমাকে দেওয়া আছে কত, ভরের মান দেওয়া 2, ত্বরণ তোমাকে দেওয়া আছে কত 3, প্লাস দেখো এম এর মান না এখানে আবার 2 গুণন হচ্ছে 9.8 গুণন হচ্ছে সাইন কয় ডিগ্রি বলতো, সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রি মান কত হাফ। তো দেখো এখানে কত পাচ্ছি 6 পাচ্ছি, হাফ যদি বসে তাহলে 2 দিয়ে কাটা যাবে, তাহলে এখানে 9.8, ঠিক আছে। তাহলে দেখো 9 6 আর 9 তাহলে কত 15, তাহলে 15.8। তো এটা এত নিউটন হচ্ছে আমাদের প্রযুক্ত বল, এটা দেওয়া আছে ডি নাম্বারে। তো এইভাবে আমাদের আনত তল দেওয়া থাকলে তোমাকে চিত্রটা আঁকাই দিলে তুমি সহজে বুঝতে পারবা যে আসলে আমাদের কোন দিকে, বিপরীত দিকে দেয় আসলে, যেদিকে তুমি টানতেছো, যেদিকে তুমি টানতেছো তার বিপরীত দিকে কোন বলটা, বিপরীত দিকে কোন বলটা, এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, বুঝা গেল। আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন চলে যায় দেখো। তো এখানে আমাদের কি বলছে, নেক্সট কোশ্চেনে বলছে যে 5 কেজি ভরের একটি বস্তু 1.2 মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে, দেখো একটি দেয়ালে কি লম্বভাবে ধাক্কা খেয়ে 0.8 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসলো, তাহলে বলের ঘাতটা কত। দেখো বিপরীত দিকে ফিরে আসলো, তার মানে তুমি দেখো ধাক্কা, এদিকে তুমি ভি দিছো, তাহলে উল্টা দিকে কিসে আরেকটা মনে করো ভি1 বেগ দিছো, তাহলে ভি2 বেগ এসে বিপরীত দিকে চলে আসলো, তাহলে আমরা এটা ইউ ধরতে পারি, এটা ভি ধরতে পারি, যেহেতু আদি বেগ শেষ বেগ, ঠিক আছে। তাহলে এই যে বিপরীত দিকে চলে আসতেছে, তাহলে বলের ঘাতটা কত হবে, তো বলের ঘাত এফ টি, এর সমান আমরা কি জানি ভর বেগের পরিবর্তন। তো ভর বেগের পরিবর্তন নাকি বলতো এম ডেল ভি না, এম ডেল ভি, তাহলে এম দেখো ভি মাইনাস ইউ। তো আমরা কি বললাম, যদি বিপরীত কথা বলে থাকে, যদি বিপরীত দিকে বলে, তাহলে বিপরীত দিকে যেহেতু অলরেডি বলছে দুইটা বেগ কি বলতো বিপরীত দিকে না, তো বিপরীত দিকে বল, বিপরীত দিকে বেগ, তো বিপরীত দিকে যদি দুইটা বেগ থাকে, তাহলে আমরা দেখো বলের ঘাত এটা সমান সমান কি লিখতে হবে, দেখো ইউটা যদি ভি যদি তুমি পজিটিভ ধরো তাহলে ইউটা তোমাকে নেগেটিভ ধরতে হবে, কারণ কি এটা ভেক্টর রাশি। দেখো এদিকে ভিটা যদি পজিটিভ ধরো তাহলে ইউটা অবশ্যই কি হবে তো নেগেটিভ ধরতে হবে। তাহলে দেখো ভি মাইনাস মানে কি প্লাস হয়ে যায়, তো এখান থেকে আলটিমেটলি দেখো এম ভি প্লাস ইউ, ঠিক আছে। তাহলে এখানে মানগুলো বসাই দাও, এটা বলের ঘাত, এটা গেল কত এম ভি প্লাস ইউ। এম এর মানটা কত আছে, এম এর মান তোমাকে দিয়েছে 5 কেজি, দেখো 5 গুণ ভি এর মান তোমাকে দিয়েছে 1.2 আর ঢাকা কি কত 0.8, তাহলে 12 1.2 প্লাস দেখো 0.8, তাহলে এটা দুইটাকে যোগ করলে কত থাকে 2 থাকে, 5 দোকানে কত 10, তাহলে 10 কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটাই মূলত আমাদের এককটা, অথবা আমাদের নিউটন সেকেন্ড, এটাও তুমি লিখতে পারো। তো দেখো এটা উত্তর কত আমাদের, কত আসছে 5 দোকানে 10, আমি 20 লিখছি এখানে সরি, তাহলে এখানে কত হবে 10, ঠিক আছে। তো এইভাবে আমাদের এই প্রশ্নগুলো তোমার কিন্তু দিই, ঠিক আছে, এই প্রশ্নগুলো আমাদের কিন্তু আসে। দেখো আমাদের যে পরবর্তী প্রশ্ন, তোমার এখানে কি বলছে যে 19.6 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে কোন একটা মোটর সাইকেল আরোহী কত বেগে ছুটলে উলম্ব তলের সাথে সে 45 ডিগ্রি কোণ তৈরি করতে পারে, ঠিক আছে। তাহলে কত বেগে, কত বেগে সে গেলে কোনটা কত হয়, কোনটা তোমার হবে 45 ডিগ্রি। তাহলে এটা তোমার কি দেওয়া আছে বলতো, উলম্বের সাথে কোণ মানে কি, এটা ব্যাংকিং কোণ তোমাকে দেওয়া আছে। তো ব্যাংকিং কোণের কনসেপ্ট থেকে আমরা কি জানি, যে আমরা জানি কি tan থিটা, এটার সমান আমরা জানি হচ্ছে ভি স্কয়ার
ডিভাইড বাই হচ্ছে RG। তো এখানে তোমাকে ভি এর মানটা বের করতে বলছে, তাহলে দেখো ভি এর মান তুমি যদি বের করতে যাও তাহলে এখানে তোমার কি হবে, ভি এর মান দেখো RG এই পাশে গুণ হয়ে যাবে না, তো তুমি এখানে RG tan থিটা, ঠিক আছে, RG tan থিটা, তাহলে এটার উপর কি হবে রুট হয়ে যাবে। তাহলে দেখো রুট আবার ভ্যালুগুলো বসে দাও, আর এর মান তোমার কি দেওয়া আছে 19.6, আচ্ছা 19.6 গুণ দেখো জি এর মান তোমাকে কি দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে হচ্ছে 9.8, তো আমরা জানি 9.8, অনেক সময় তোকে 10 দেওয়া থাকে সাইডে, ঠিক আছে, হ্যান্ড ক্যালকুলেশনের ক্ষেত্রে। tan থিটা tan 45 ডিগ্রি, তো ভাই tan 45 ডিগ্রির মান আমরা কত জানি, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, ঠিক আছে, তাহলে এখানে জাস্ট 1 বসাই দাও। তাহলে দেখো এখানে 19.6 কে তুমি 9.8 দিয়ে যদি গুণ করো, তাহলে আমাদের সুবিধাতে আমরা কি এটাকে 10 ধরে নিব, তাহলে এটাকে দেখো রুট ওভার আমরা 196 পাচ্ছি, 196 আমরা ধরে নিলাম, তাহলে কত হলো রেজাল্ট 14। তো আমাদের এখানে ধরে নেওয়া মানটা আসলে হচ্ছে 14, বাট অ্যাকচুয়াল ভ্যালু কত হবে, 14 থেকে একটু কম, 14 থেকে একটু কম, কারণ আমরা কি এটা পুরোপুরি 10 না, এটা 9.8, 10 এর থেকে একটু কম, তাই না? তাহলে এখানে যে ফাইনাল যে রেজাল্ট হবে সেটা 10 থেকে একটু কম, তাহলে 13 দশমিক সামথিং, 13 দশমিক সামথিং এখানে হবে, কিন্তু অপশনে দেখো 13 দশমিক সামথিং কোথাও নাই। তাহলে এই প্রশ্নটা তোমার আছে ব্ল্যাঙ্ক, এই প্রশ্নটা তোমার সঠিক উত্তর দেওয়া ছিল না, ঠিক আছে, এই প্রশ্নের সঠিক উত্তরটা দেওয়া ছিল না, তোমাদের সঠিক উত্তর কি হবে 13 দশমিক সামথিং মিটার পার সেকেন্ড, বুঝতে পারছো? তো যখনই ক্যালকুলেশন করতে যাবা 9.8টাকে তোমরা 10 ধরে নেবা, তাছাড়া তোমাদের ক্যালকুলেশন এক্সাক্ট বের করা টাফ হয়ে যাবে। তুমি 10 ধরে নিছো, তাহলে অ্যাকচুয়াল যে মানটা আসলো ওইটা কি তোমার যে মানটা আসে তার থেকে একটু কম হবে, তাই না? তুমি এখানে 10 ধরে নিছো, তো এভাবে কাছাকাছি মান ধরে দেখবে অপশন মিলাবা, অ্যান্সার পেয়ে যাবা। এত বেশি জটিল করতে গেলে সময় বেশি খেয়ে নিবা, তো এত সময় কিন্তু আমার এখানে দেওয়ার টাইম নাই, ঠিক আছে। এবার দেখো স্থির অবস্থায় তোমাকে বলছে 6 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুর উপরে 30 নিউটন বল 10 সেকেন্ড প্রয়োগ করলে গতি শক্তি কত হবে। তাহলে দেখো বস্তুটা কি ছিল, স্থির অবস্থা, তার মানে এখানে ইউ এর মানটা কত হবে বলো তো, ইউ এর মানটা এখানে দেখো স্থির অবস্থায় তোমাকে 6 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুর উপরে 30 নিউটন বল 10 সেকেন্ড প্রয়োগ করা হলো, তাহলে গতিশক্তি কত, গতিশক্তি মানে কি, গতিশক্তি এখানে তুমি দেখো গতিশক্তি ই কে, এটা সমান আমরা কি জানি হাফ এম ভি স্কয়ার, না হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। তোমাকে ভর দেওয়া আছে, বেগটা বের করতে হবে, বেগটা বের করতে হবে। তো বেগ আমরা কেমনে বের করব, এখানে দেখো আমাদের বল দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে দেখো আমরা এখান থেকে এফ এটা সমান সমান কি জানি এম এ, এটা আমরা জানি, তাই না? তো তোমাকে কি বলছে স্থির অবস্থা, তার মানে ইউ এর মান তো অলরেডি জিরো, ইউ এর মান অলরেডি জিরো, তার মানে দেখো এখানে আমি লিখতে পারি দেখো এম এর মানটা কত ভি বাই টি, কারণ ইউ এর মান জিরো, ভি মাইনাস ইউ হচ্ছে, তো ভি মাইনাস জিরো বাই টি, এখানে ভি মাইনাস জিরো বাই টি, তাহলে এটা হচ্ছে, তো তুমি এখান থেকে ভি এর মানটা পাবা, এখান থেকে তুমি ভি এর মানটা পেয়ে যাবে। দেখো ভি এর মানটা কত হচ্ছে, দেখো টিটা গুণ হয়ে গেল না, এফ টি ডিভাইড বাই দেখো এম, এটা তোমার চলে আসে। তাহলে এফ এর মান কত দেওয়া আছে 30 নিউটন, 30 নিউটন, এবং সময় দেওয়া আছে কত 10 সেকেন্ড ক্রিয়া করে, ভরের মান দেওয়া আছে দেখো 6, তাহলে দেখো এটাতে ভাগ করলে কত থাকে 5 থাকে, 5 দুগুণে কত 10, তার মানে 5 দুগুণে 10, সরি 5 আর 10 গুণ করলে কত 50, ঠিক আছে 50, তাহলে 50 এত মিটার পার সেকেন্ড তুমি বেগের মানটা পেয়ে গেলা, ঠিক আছে, বেগের মানটা পেয়ে গেলা। তো এবার ভ্যালুটা বসাই দাও, তো দেখো হাফ ভরের মান দেওয়া আছে কত 6 দেওয়া আছে তোমাকে, ভি স্কয়ার মানে কত দেখো তো 50 এটার পরে স্কয়ার, ঠিক আছে, তাহলে এটা ভাগ করলে কত থাকে 3 থাকে না, তাহলে দেখো 3 থাকলো এখানে, আর এখানে দেখো 5 5 কত 25, আর এখানে কত দুইটা শূন্য তুমি পাবা, তাহলে দেখো 3 25 কত 75 না, তাহলে 75 দুইটা শূন্য, ঠিক আছে, এত জুল, তাহলে অ্যান্সার কত হবে ডি নাম্বারটা। তো এইভাবে তোমাকে প্রশ্নগুলো বের করতে হবে, স্থির অবস্থায় ভর দেওয়া আছে, তোমাকে বল দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে এখান থেকে তুমি বেগটা বের করবা। স্থির অবস্থা মানে কি, ইউ এর মানটা যেহেতু ভি মাইনাস ইউ বাই টি হয়, তাহলে ভি মাইনাস জিরো বাই টি লিখছি, এখান থেকে ভি এর মানটা আমরা সহজে বের করতে পারবো। তো ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট প্রশ্নটা বুঝলেই তুমি অ্যান্সার করে আসতে পারবা। পরবর্তী প্রশ্ন চলো, এখানে দেখি আমাদের কি বলছে। তো এখানে আমাদের দেখো একটি 9.11 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি ভরের ইলেকট্রন প্রোটনের চারদিকে 5.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড বেগে প্রদক্ষিণ করলে কেন্দ্রমুখী বল কত হবে, কেন্দ্রমুখী বল তোমাকে ফাইন্ড আউট করতে বলছে। তো এখানে আমাদের দেখো এখানে প্রোটন দেওয়া আছে, ঠিক আছে, এত কেজি ভরের একটি, এত কেজি ভরের ইলেকট্রন প্রোটনের চারদিকে, এত কেজি ভরের একটা ইলেকট্রন, ঠিক আছে, এত কেজি ভরের একটি ইলেকট্রন প্রোটনের চারদিকে এত মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে এত বেগে প্রদক্ষিণ করছে। তাহলে তোমাকে দেখো ভর দেওয়া আছে, ভি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া, তাহলে বের করতে হবে না কেন্দ্রমুখী বল। তো কেন্দ্রমুখী বল এফ সি এটা সমান কত আমরা জানি এম ভি স্কয়ার ডিভাইড বাই আর, তো ভ্যালুগুলো বসাইলে তো হয়ে যাচ্ছে। তো এম এর মানটা দেখো আমাদের ভর দেওয়া আছে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31, ঠিক আছে, দেখো গুণ ভি স্কয়ার, ভি এর মান তোমাকে দেওয়া আছে, বেগটা কত 2.18 গুণ হচ্ছে 10 টু দি পাওয়ার 6 এটার পরে স্কয়ার ডিভাইড বাই আর, আর এর মান দেওয়া আছে কত ব্যাসার্ধ দেওয়া আছে 5.2
গুণ হচ্ছে 10⁻⁻11। এটা কিন্তু ইসলামিক ইউনিভার্সিটির আরেকটা প্রশ্ন। দেখো 9.1 এটা থাকলো, তাহলে আমরা 2.18 এটাকে দেখো 10⁻6 এটাকে আমরা গুণ করতে হবে। তাহলে দেখো এখানে 2 আছে, তাই না? তাহলে 2 2 কত 4, তাহলে 4 পয়েন্ট সামথিং তো এখানে পাবো। আর এখানে 9.11, তাহলে দেখো এখানে উপরে কি লিখতে পারি আমরা 9.11 ইনটু দেখো 10⁻31 গুণ এখানে তোমার 4 পয়েন্ট সামথিং তুমি আসবা, গুণ হচ্ছে দেখো 10⁻6 দিয়ে গুণ করলে কত 12 চলে আসে। আর নিচে দেখো 5.2 গুণ হচ্ছে 10⁻11। ঠিক আছে, তো তুমি জাস্ট পাওয়ারগুলোকে সাইডে রেখে সংখ্যাগুলোকে গুণ দিয়ে কাছাকাছি মান ধরে করে নিবা। দেখো এটাকে 9 দুগুণে কত 18 থাকতেছে না, আর এখানে 5 দুগুণে 10, 5.2 আসে। ঠিক আছে, 5.2 আসে। তো এখান থেকে দেখো আমরা 4 নং কত 36, ঠিক আছে 4 নং 36, আর এখন 5.8। তো আমরা দেখো এটাকে 4 থেকে একটু বেশি মান আসবে না 4 থেকে একটু বড় আসবে, আর এই মানটা দেখো 5.2 একটু ছোট, তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো আলটিমেটলি আমরা 5.2, এখানে দেখো 4 নং কত 36, তাহলে এটাকে 40 এর কাছাকাছি একটা মান নিতে পারি। তাহলে 40 কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো, 40 কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো 8 হচ্ছে না, তাহলে 8 পয়েন্ট সামথিং তুমি পাবা, 8 পয়েন্ট সামথিং তুমি পাবা। তো 8 পয়েন্ট সামথিং ইনটু এর পাওয়ার গুলোকে তুমি হিসাব করবা। দেখো উপরে পাওয়ার কত আছে, এখানে 10⁻31 আছে, তার সাথে দেখো উপরে একটা কি যোগ হবে, উপরে একটা যোগ হবে। এবার নিচে কত পাওয়ার আছে দেখো তো 11 না -11 না, উপরে চলে গেলে কি প্লাস হয়ে যাবে না, তাহলে +11। এই পাওয়ারটা হিসাব করলে তোমার অ্যানসারটা পেয়ে যাবা। তাহলে দেখো এখানে কত 12 আর 11 কত, এখানে 23 হয়ে গেল, আর এখানে তোমার 31। তাহলে দেখো 23 এর সাথে কত যোগ করলে 31 পাবা, 8 পাবা। তাহলে দেখো এখানে কত হলো 8 পয়েন্ট সামথিং ইনটু 10⁻⁻8 নিউটন। তো এটা হচ্ছে উত্তর। দেখো -8 কোথায় আছে, পাওয়ার -8 কোথায় আছে, 8 পয়েন্ট সামথিং, তাহলে 8 পয়েন্ট সামথিং পাওয়ার -8 আছে এই নাম্বারে। তো এইভাবে জাস্ট কাছাকাছি মানগুলো ধরেই আমরা কিন্তু অ্যানসারটা বের করে ফেলতে পারি। আমরা জাস্ট কিছু করি না, দেখো এখানে 2 দুগুণে 4 আসে, তাহলে 4 দশমিক সামথিং পাবা, 4 থেকে একটু বড় মান পাবা। এখানে 9 পয়েন্ট আছে, 4 নং 36, তো 4 থেকে যেহেতু বড় মানটা ছিল, তাহলে কাছাকাছি গুণ করলে আমরা কিন্তু 40 এর কাছাকাছি একটা মান পাইতাম, 40 এর কাছাকাছি একটা মান পাইতাম। নিচে দেখো 5.2 আছে, তাহলে 40 কে 5 দিয়ে ভাগ করলে কত 8 থাকে, তাহলে 8 পয়েন্ট সামথিং আমি পাবো। তাহলে 8 পয়েন্ট সামথিং আমি পাইলাম, আর বাকি যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলোর হিসাব আমি আলাদা করে নিছি, তো মানটা কিন্তু পেয়ে গেছি। এরপরে দেখো এখানে আমাদের দেখো বলছে কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ। তো আমাদের বেশ কিছু মাত্রা আমরা কিন্তু লিখে রাখছি এখানে। দেখো কৌণিক বেগ যেগুলো লাগবে, কৌণিক বেগের মাত্রা কত, কৌণিক বেগের মাত্রা ওমেগা, এটা সমান আমরা কি জানি দেখো থিটা ভাগ টি না, তো থিটা ভাগ টি, তো টি এর কৌণিক বেগ। আচ্ছা তোমার এখানে আমরা একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে, একটু ভুল বলতে এখানে কৌণিক বেগ না, এটা শুধুমাত্র বেগের এল টি ইনভার্স হইতো, তাহলে এখানে এল হবে না, শুধুমাত্র টি ইনভার্স হবে। ঠিক আছে, এখানে শুধুমাত্র টি ইনভার্স হবে। ওকে, তাহলে আমাদের কৌণিক ভরবেগ যেটা আছে, কৌণিক ভরবেগ, তো কৌণিক ভরবেগের ক্ষেত্রে আমরা কি পাবো ml স্কয়ার টি ইনভার্স 2 পাবো। ওকে, এখানে এভাবে ধরে করতে হবে, কারণ আমরা দেখো কৌণিক ভরবেগ পি, এটা সমান আমরা কি পাইছিলাম যে আর কৌণিক ভরবেগ এল, এটা সমান কত আর ক্রস পি ছিল। তো পি এর মান ছিল হচ্ছে ml টি ইনভার্স 1, তার সাথে এল গুণ হয়ে ml স্কয়ার টি ইনভার্স হয়েছে। তারপর কৌণিক ত্বরণ, এখানেও তোমার একটু ভুল হয়ে গেছে, এটা শুধুমাত্র ত্বরণটা লিখে ফেলছিলাম। তাহলে এটা কৌণিক ত্বরণ কত হবে, টি ইনভার্স 2 হবে, জড়তার ভ্রামক হবে ml স্কয়ার, টর্ক হবে ml স্কয়ার টি ইনভার্স 2। তো এই যে মাত্রাগুলা, এই মাত্রাগুলো কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটার মাত্রা কত হবে টি ইনভার্স 1 হবে, এবং আলফার মাত্রা কত হবে টি ইনভার্স 2। এটা একটু এখানে ভুল আছে, ঠিক আছে, এটা ঠিক করে নাও। এই দুইটা মাত্রা আমাদের জন্য, এই কয়টা মাত্রা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসো নেক্সট কোশ্চেন তোমাকে কি বলছে দেখো, ঘর্ষণ বল 5 নিউটন। ঘর্ষণ বল তোমাকে দেওয়া আছে 5 নিউটন। 5 কেজি ভরের একটি বস্তুকে 5 মিটার পার সেকেন্ড ত্বরণ করতে হলে, ত্বরণে যদি প্রয়োগ করতে চাও তাহলে কত বল প্রয়োগ করতে হবে। তাহলে দেখো ঘর্ষণ বল তোমাকে দেওয়া আছে, লব্ধি ত্বরণ তোমাকে দেওয়া আছে, এত ত্বরণে তুমি নিতে যাচ্ছ, তাহলে প্রযুক্ত বলটা কত হবে। তাহলে দেখো প্রযুক্ত বল, এটা সমান আমরা দেখছিলাম যে আমরা কি প্রযুক্ত বল, দেখো এখানে এফ সামেশন অফ এফ, এটা সমান কত হবে এফ মাইনাস এফ কে, তাই না। তাহলে প্রযুক্ত বল যখন বের করতে হলে এফ এটা যোগ হয়ে যাবে না, তাহলে এফ এটা সমান কত সামেশন অফ এফ প্লাস দেখো এফ কে। তাহলে এটার মধ্যে কি ত্বরণটা পাবো, আমরা ত্বরণটা পাবো। তাহলে ত্বরণটা কি হচ্ছে এম এ লব্ধি বল সমান কত এফ কে, এফ কে এর মান কত দেওয়া আছে 5 নিউটন তোমাকে দেওয়া আছে। তাহলে এম কত দেওয়া আছে 5, ত্বরণ কত দেওয়া আছে 5, ঠিক আছে, যোগ হচ্ছে 5, তাহলে 5 + 25 আর 5 কত 30 নিউটন। তো তোমাকে প্রযুক্ত বল কত হবে 30 নিউটন বল প্রয়োগ করতে হবে, যেটা দেওয়া আছে ডি নাম্বারে। ঠিক আছে, তো এইভাবে খুবই সিম্পলি করবা। আবার যদি তোমাকে অনেক সময় সমবেগ বলে, ঠিক আছে, সমবেগ যদি বলে, সমবেগ, সমবেগ কত উল্লেখ থাকলে তোমার প্রযুক্ত বল ইকুয়াল হবে হচ্ছে বাধাদানকারী বল। ঠিক আছে, এটা যখন সমান হবে তখন তুমি বলতে পারো যে সমবেগে যাচ্ছে। সমবেগে উঠাইতে হলে আমাদের যে বাধাদানকারী বল ততটুকু তুমি যদি বল যোগান দাও তাহলে এটা হবে অ্যান্সার। কারণ সমবেগে বললে তোমার যে সামেশন অফ এফ এটা সমান কত হবে 0 হয়ে যাবে, কারণ ত্বরণ তো থাকতেছে না, সমবেগে ত্বরণ থাকতেছে না। আচ্ছা এরপরে আসো আমাদের নেক্সট কোশ্চেন তোমাকে বলছে দেখো, ঘূর্ণন শক্তি যদি ই হয়, ঘূর্ণন গতিশক্তি ই হলে জড়তার ভ্রামক যদি আই হয়, তাহলে কৌণিক বেগ ওমেগার মধ্যবর্তী সম্পর্ক কত। তাহলে গতিশক্তি, ঘূর্ণন গতিশক্তি ই, এটা সমান আমরা জানি হচ্ছে হাফ আই
ওমেগা স্কয়ার, ঠিক আছে। হাফ আই, এখানে তোমার টর্ক থেকে প্রশ্ন, টর্ক এটা সমান আমরা জানি, টর্ক সমান সমান হচ্ছে আই আলফা, এখান থেকে তোমার প্রশ্ন আসে। আবার আই এটা সমান সমান কত বলতো, এখানে তোমার জড়তার চক্রগতির ব্যাসার্ধ থাকলে আই ইকুয়াল টু এম এ স্কয়ার। তো এই সূত্রগুলো থেকে কিন্তু প্রশ্ন ঘুরে ফিরে আসে। তো অ্যান্সার কত হবে, হাফ আই ওমেগা স্কয়ার। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলছে 6 নিউটন বল 30 কেজি ভরের একটি বস্তুর উপরে 1 মিনিট ক্রিয়া করলে বস্তুর বেগের পরিবর্তন কত। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে তোমার অনেক সময় প্রযুক্ত বল বের করতে বলে এবং অনেক সময় বেগের পরিবর্তন কতটুকু এটা বের করতে বলে। দেখো 30 নিউটন বল, এখানে তোমাকে বল দেওয়া আছে, সময় দেওয়া আছে, ভর দেওয়া আছে, বেগের পরিবর্তন বের করতে বলছে। তাহলে দেখো এফ এটা সমান আমরা কি জানি, এম এ এটা সমান জানি, তাহলে এম এটা সমান কত, ডেল ভি ভাগ টি না। তাহলে এখানে ডেল ভির মানটা বের করতে বলছে। হ্যাঁ, অতএব বেগের পরিবর্তন ডেল ভি এটা সমান কত হবে বলতো, এফ টি ডিভাইড বাই হচ্ছে এম। তো তোমাকে এফ এর মান কত আছে বলতো, 60 নিউটন দেওয়া আছে, সময় দেওয়া আছে তোমার কত, 1 মিনিট, মিনিটকে তোমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে তোমার এখানে কত, 60 সেকেন্ড ডিভাইড বাই এম এর মান দেওয়া আছে কত বলতো, 30 কেজি দেওয়া আছে। তাহলে দেখো 30, ঠিক আছে, ভাগ করো 2, তাহলে 2 গুণন 60 মানে কত, 120, ঠিক আছে, 120 এই যে মিটার পার সেকেন্ড। তাহলে অ্যানসার কত হবে, 120 বি নাম্বারে। তো এইভাবে তোমাকে বেগের পরিবর্তন অথবা প্রযুক্ত বল এই টাইপ থেকে কিন্তু দিতে পারে। এই টাইপ থেকে দুইটা প্রশ্ন দিবে, একটা হয় প্রযুক্ত বল দিবে, তোমাকে বেগের পরিবর্তন দেওয়া আছে যে টি সময় বল প্রয়োগ করলে আমাকে 120 মিটার পার সেকেন্ড বেগ পরিবর্তন হয়, তাহলে প্রযুক্ত বল কত, তখন তুমি এফ বের করবা। আর তোমাকে নরমালি বেগের পরিবর্তন বললে তুমি যেভাবে এফ টি বাই এম করে দিবা। এরপর আসো নেক্সট কোশ্চেনে তোমাকে বলছে, দেখো 6 কেজি ভরের একটি বন্দুক হতে 0.01 কেজি ভরের একটি গুলি 30 মিটার পার সেকেন্ড বেগে বের হলে বন্দুকের পশ্চাৎ বেগ কত, বন্দুকের পশ্চাৎ বেগ তোমাকে বের করতে বলছে। তাহলে 6 কেজি, এখানে তোমাদের বন্দুকের ভর দেওয়া আছে বড় হাতের এম, বন্দুক হতে এত কেজি, এটা ছোট হাতের এম হচ্ছে আমাদের বুলেটের বেগ, ঠিক আছে, বুলেটের হচ্ছে বেগ দেওয়া আছে ছোট হাতের ভি, বন্দুকের পশ্চাৎ বেগ কত। তাহলে দেখো আমাদের ভর বেগের সংরক্ষণশীলতা থেকে প্রাথমিক অবস্থায় কি ছিল, দেখো তো বন্দুক প্রথমে কি ছিল, দুইটা স্থির ছিল না, প্রথমে বন্দুকের ভরবেগও 0 ছিল, বুলেটের ভরবেগও 0 ছিল। এরপরে দেখো এই যে গতিশীল অবস্থায় এমভি, ভি বেগে পশ্চাৎ বেগে গতিশীল হয়েছে, তাহলে এমভি প্লাস এখানে হচ্ছে এই যে এমভি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শেষ ভরবেগ, আদি ভরবেগ ইকুয়াল কত হবে, শেষ ভরবেগ। তো এখান থেকে আমাদের দেখো লিখতে পারি এমভি এটা সমান কত, মাইনাস এমভি, অতএব ভি এর মানটা কত হবে, মাইনাস এমভি ডিভাইড বাই হচ্ছে এম। তো এটা হচ্ছে মূলত আমাদের ভি, বড় হাতের ভি, এটা হচ্ছে আমাদের বন্দুকের পশ্চাৎ বেগ, যেহেতু সেটা বিপরীত দিকে, যা বুলেট যাচ্ছে কি সামনের দিকে আর বন্দুকটা পিছন দিক থেকে, দেখো না গুলি করার সময় কি পিছন দিকে আসে না, তো এটা হচ্ছে পশ্চাৎ বেগ, জন্য মাইনাস আসছে। দেখো মাইনাস এমভি, এমটা কত 0.01, 0.01 ইন্টু ভি কত দেওয়া আছে, ভি হচ্ছে 300, তাহলে দেখো 300, ঠিক আছে, 300 ডিভাইড বাই এম কত দেওয়া আছে, এম হচ্ছে তোমার 6 কেজি। ওকে, তাহলে দেখো এই যে 0.0 না, এই 0 জন্য 3, এই যে দশমিকের পর কয় ঘর, 2 ঘর না, এর জন্য দুইটা শূন্য কিন্তু উঠে যাবে, তাহলে 1 আর 3 গুণ করলে কত থাকে, 3 থাকে না, তাহলে 3/6, তাহলে দেখো ভাগ করলে কত, 0.5 মাইনাস 0.5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো 0.5 মিটার পার সেকেন্ড এটা হবে উত্তর। যেহেতু পশ্চাৎ বেগ এই বিপরীত চিহ্নের জন্য মাইনাস হচ্ছে, তারা বলছে বিপরীত দিকে, পশ্চাতের জন্য মাইনাস, আর মান হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড। তো এই ছিল মতো বিষয়, আমাদের আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করলাম। তো আমাদের দেখো গুচ্ছ ক স্পেশাল এক্সাম ক্লাস যারা সম্পূর্ণ ক্লাসে দেখলাম তাদের সবাইকে আসলে ধন্যবাদ। তো ক্লাসটা যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, থাকতে পারে, আমি আসলে এত না যে ভুল হতেই পারে, তাই না, তো যদি ভুল হয়ে থাকে সেটা কমেন্টে জানাও, আমি সেটা ঠিক করে দিব। আর যারা আমাদের গুচ্ছ ক স্পেশাল এক্সাম ব্যাচ এবং আমাদের এমসিকিউ বুস্টার কোর্স, যাদের আমাদের ক্লাসটা বুঝছো বা বুঝতে পারতেছো, তারা চাইলে আমাদের এমসিকিউ কোর্স যেটা আছে, এমসিকিউ বুস্টার কোর্স, সেটাতে তুমি এনরোল করতে পারো। তো এখানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের উপরে টাইপ ওয়াইজ কনসেপ্ট এবং হ্যান্ড ক্যালকুলেশন যেটার উপরে বেশি করে ফোকাস রাখতেছি, যেন তোমরা এটা ভালো করে করতে পারো। এছাড়া শুধুমাত্র এক্সাম চাইলে আমরা কিন্তু এক্সাম ব্যাচে তুমি ভর্তি হতে পারবা। তো দুইটা কোর্সের ডিটেলস জানতে হলে বা এনরোল করতে চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এটাতে তোমরা একটু কষ্ট করে নক দিবা, তাহলে আমরা কিন্তু তোমাদের ডিটেলসটা জানাই দিব ভাই কিভাবে তুমি এনরোল করবা, ঠিক আছে। তো এই ছিল মতো আজকের ক্লাসটা। তো যাদের ভালো লাগছে তারা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা, একটা লাইক কমেন্ট করে যাবা, যেগুলো আমাকে পরবর্তীতে উৎসাহিত করবে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।